চাদরের পর্দার ভেতর ভাই আমাকে গোপন প্রেমের কথা বলল। আমি শিহরিত হয়ে উঠলাম যখন সে বলল, আপা, পর্দার বাইরের সবাই কি জানে আমি তোমাকে সেভাবে ভালোবাসি? আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, বিয়ে করতে চাই। এই পর্দার মতো আমাদের সম্পর্ক আড়াল করে রাখতে হবে না গি। আমাদের বর ঘরের একপাশে চাদর দিয়ে ছোট করছিলাম, আড্ডা দেওয়ার জন্য একটা আলাদা জায়গা। মা বাবা বাইরে গেছেন, আমরা দুজন ঘরে। চাদর দিয়ে পর্দা টাঙিয়ে ভেতরে বালিশ রাখছিলাম। ভাই ঘরে এলো। কি করছো দিদি? জিজ্ঞেস করল। আমি বললাম, আড্ডা দেওয়ার জায়গা বানাচ্ছি। আয় ভেতরে আয়। চাদরের পর্দা সরিয়ে ডাকলাম। ভাই ভেতরে ঢুকল। নিজেই পর্দা নামিয়ে দিল। ছোট্ট জায়গা, মাঝে কয়েকটা বালিশ। বসলাম দুজনে। কেমন লাগছে? আমি জিজ্ঞেস করলাম। সে উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। চাদরের ভাঁজে আমার হাত আটকে গেল। আমি শিহরিত হয়ে উঠলাম। পর্দার বাইরে দিনের আলো, ভেতরে আবছা অন্ধকার। আমার ভাই আমাকে এভাবে দেখে, এভাবে চায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম অনুপম চৌধুরী, বয়স 42 বছর। আমাদের 2 সন্তান, অনির্বাণ আর অনিন্দিতা। অনির্বাণ 18 বছর বয়সী, কলেজে পড়ে। অনিন্দিতা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য ঘটনার কথা বলতে যাচ্ছি আজ। এমন একটি ঘটনা যা শুধু আমার জীবনই নয়, আমার পুরো পরিবারকে বদলে দিয়েছে চিরতরে। সেদিন ছিল গরমের এক বিকেল। অফিস থেকে ফিরেছি একটু আগেই। বাচ্চারা স্কুল থেকে ফিরেছে, অনুপম এখনও অফিসে। বাড়িতে আমি আর 2 সন্তান। আমি চা বানিয়ে খাচ্ছিলাম যখন ভাইয়ের ফোন এলো। আমার ছোট ভাই অভিক, বয়স 30, এখনও বিয়ে করেনি। থাকে শহরের অন্য প্রান্তে। দিদি, তোমার সাথে জরুরি কথা আছে, অভিক বলল, তার গলায় উদ্বেগের সুর। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। ফোনে না। আমি আসছি তোমার বাসায়। আধ ঘন্টার মধ্যে পৌঁছাবো। ফোন রেখে আমি ভাবলাম, কি এমন জরুরি কথা যে ফোনে বলা যায় না? অভিক সাধারণত এমন করে না। ওর চাকরি, গার্লফ্রেন্ড নিয়ে কথা হয়, কিন্তু কখনো এভাবে উদ্বিগ্ন শুনিনি ওকে। অনির্বাণ ও অনিন্দিতা তাদের রুমে নিজেদের কাজে ব্যস্ত। আমি রান্নাঘরে গিয়ে ভাইদের জন্য খাবার গোছাতে লাগলাম। ঠিক আধ ঘন্টা পরে ডোরবেল বাজল। দরজা খুলতেই অভিকের উদ্বিগ্ন মুখ দেখলাম। ওকে আগে এমন দেখিনি কখনো। ভেতরে আয়, আমি বললাম। বস, চা দিচ্ছি গু। না দিদি, চা নয়। আমাদের একটু একান্তে কথা বলতে হবে, সে বলল। আমরা ড্রয়িং রুমে বসলাম। অভিক তার ব্যাগ থেকে একটা লাল রঙের ডায়েরি বের করল। আমি আগে কখনো দেখিনি ওটা। দিদি, আমি বাবার পুরনো জিনিসপত্র গোছাচ্ছিলাম। তুমি তো জানো, বাবা মারা যাওয়ার পর মা আমাকে বাবার জিনিসপত্র দেখে গোছাতে বলেছিল। এই ডায়েরিটা পেয়েছি বাবার লকারে গিয়ে। বাবা মারা গেছেন 5 বছর আগে। হার্ট অ্যাটাক। মা থাকেন ভাইয়ের সাথে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। দিদি, এর মধ্যে এমন সব কথা লেখা আছে যা তুমি বিশ্বাস করতে পারবে না। আমাদের পরিবার, আমরা যা জানি, সবই মিথ্যা গু। আমি ভ্রু কুঁচকে তাকালাম। কি বলছিস তুই? বাবা তার ডায়েরিতে লিখেছেন আমরা আসলে কারা। আমাদের আসল পরিচয় কি? দিদি, আমরা যে পরিবারে বড় হয়েছি সেটা আমাদের আসল পরিবার নয় গু। আমি হতবাক। তুই কি বলছিস অভি? এসব কি বাজে কথা? সত্যি দিদি। এই ডায়েরিতে বাবা লিখেছেন যে তিনি আর মা আসলে আমাদের জৈবিক বাবা মা নন। তারা আমাদের দত্তক নিয়েছিলেন 30 বছর আগে গু। আমি যেন বজ্রাহত হলাম। না, এটা হতে পারে না। বাবা মা আমাদের এত বছর লুকিয়ে রাখবেন কেন? কারণ আমাদের আসল পরিবার একটা বিপদে পড়েছিল। বাবা লিখেছেন, আমাদের জৈবিক বাবা মা একটা সংগঠনের সদস্য ছিলেন যারা কিছু গোপন তথ্য জানতেন। তারা সেই তথ্য প্রকাশ করতে চাইলে তাদের জীবন বিপন্ন হয়। তারা আমাদের রক্ষা করার জন্য বাবা মার কাছে রেখে যান। বাবা মা আমাদের নিজের সন্তানের মতো লালন পালন করেন গু। আমি ডায়েরিটা হাতে নিলাম।
পাতা উল্টাতেই বাবার পরিচিত হাতের লেখা চোখে পড়ল। তারিখ দেখলাম ১৯৯৫ ডিসেম্বর ১-২। আমেলিয়া আর অভিক আজ এলো আমাদের জীবনে। ছোট্ট দুটি শিশু, একজন ৩ বছরের, অন্যজন মাত্র ৬ মাসের। রাজীব আর মালবিকা আমাদের বিশ্বাস করে গেলেন তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। জানি না কবে ফিরে আসবেন তারা, কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি এই দুটি শিশুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসব। আমার হাত কাঁপতে লাগল। অভিক, এটা কি সত্যি? বাবা মিথ্যা লিখবেন কেন দিদি? আরও আছে, পড়ো। আমি আরও পাতা উল্টালাম। ১৯৯৬ জানুয়ারি ৩। আজ খবর পেলাম রাজীব আর মালবিকার। তারা বেঁচে নেই। দুর্ঘটনা নয়, হত্যা করা হয়েছে তাদের। সংগঠনের লোকেরা খুঁজে পেয়েছিল তাদের। এখন আমাদের ভয়, তারা কি জানে আমেলিয়া আর অভিকের কথা? আমরা কি নিরাপদ? বাচ্চাদের কি সত্যি বলবো? না, এখনো না। ওরা এখনো খুব ছোট। হয়তো কখনোই না। এটাই ভালো হবে ওদের জন্য। চোখে পানি এসে গেল আমার। এতদিন যাদের বাবামা ভেবে এসেছি তারা আসলে আমাদের জৈবিক বাবামা নন, আর আমাদের আসল বাবামাকে হত্যা করা হয়েছে। এরপরে আরও কিছু পাতা আছে দিদি, অভিক বলল। বাবা আমাদের আসল বাবামার কথা লিখেছেন। তারা কোনো সংগঠনে ছিলেন, কি তথ্য জানতেন এসব। আমি আরও পাতা উল্টালাম। ২০০০ মার্চ ১-৫। আমেলিয়া ৮ বছরের হয়েছে। অভিক ৫। আজ আমেলিয়া জিজ্ঞেস করল তার আসল বাবামার ছবি আছে কিনা। আমি বললাম ওরা দূর দেশে আছে, ফিরে আসবে। মিথ্যা বলছি প্রতিদিন। কিন্তু কি করব? সত্যি বললে কি ওরা বুঝবে? ওদের জীবন বিপন্ন হতে পারে কি? আরও পড়তে পড়তে একটা নাম বারবার আসতে লাগল, আলোক। বাবা লিখেছেন আলোক নামে একজন লোক আমাদের আসল বাবামার সহকর্মী ছিলেন। তিনিও সংগঠনের সদস্য ছিলেন। তিনি বেঁচে আছেন এবং কখনো কখনো বাবার সাথে যোগাযোগ করতেন। বাবা তার সাথে গোপনে দেখা করতেন। দিদি, এই ডায়েরিতে আলোক সাহেবের ঠিকানা আছে। আমি সেখানে গিয়েছিলাম, অভিক বলল। আমি চমকে উঠলাম। তুই গিয়েছিলি? কবে? গতকাল। উত্তরার একটা পুরনো বাড়িতে থাকেন তিনি। খুব বৃদ্ধ এখন, ৮০ বছরের উপর বয়স। কিন্তু আমাকে চিনতে পেরেছিলেন। বাবার ছবি দেখানোর পরেই বুঝলেন আমি কে। তিনি কি বললেন? দিদি, তিনি আমাদের আসল পরিচয় জানেন। আমাদের জৈবিক বাবামা এক গোপন সংগঠনের সদস্য ছিলেন যারা একটি বড় ষড়যন্ত্রের সন্ধান পেয়েছিলেন। দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি মিলে একটি গোপন অপারেশন চালাচ্ছিলেন। তারা সেই তথ্য প্রকাশ করতে চাইলে তাদের হত্যা করা হয়। কি অপারেশন? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা শুকিয়ে আসছিল। প্রজেক্ট নীলকণ্ঠ। এটা নাকি এমন একটি প্রকল্প যার মাধ্যমে কিছু মানুষকে হাইপনোটাইজ করে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। মোবাইল টাওয়ারের মাধ্যমে এমন কিছু সিগন্যাল পাঠানো হচ্ছিল যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। আমাদের বাবামা সেই প্রকল্পের গবেষক ছিলেন, কিন্তু যখন বুঝতে পারলেন এর উদ্দেশ্য খারাপ, তখন বিরোধিতা করেন। আমি হতবাক হয়ে শুনছিলাম। আলোক সাহেব আরও একটা জিনিস দিয়েছেন আমাকে। অভিক তার ব্যাগ থেকে একটা পেনড্রাইভ বের করল। এতে নাকি সব প্রমাণ আছে। প্রজেক্ট নীলকণ্ঠের ডকুমেন্ট, আমাদের বাবামার গবেষণা, তাদের হত্যার প্রমাণ, সবকিছু। আলোক সাহেব বললেন, এটা খুব বিপজ্জনক। যারা আমাদের বাবামাকে হত্যা করেছে তারা এখনও আছে, এখনও ক্ষমতায় আছে। আমি পেনড্রাইভটা হাতে নিয়ে দেখলাম। ছোট্ট একটা জিনিস, কিন্তু এতে আমাদের জীবনের গোপন সত্য লুকিয়ে আছে। আমরা কি করব এখন? আমি জিজ্ঞেস করলাম। আলোক সাহেব বলেছেন, আমরা এই তথ্য প্রকাশ করি বা না করি সেটা আমাদের সিদ্ধান্ত। কিন্তু তিনি সাবধানও করেছেন। যারা আমাদের বাবামাকে হত্যা করেছে তারা আমাদের খুঁজে পেতে পারে যদি আমরা সামনে আসি। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো। অপরিচিত নম্বর থেকে। তোমরা ডায়েরি পেয়েছ। আলোকের সাথে দেখা করেছ। এবার সাবধান থাকো। তোমাদের উপর নজর আছে। আমি সশব্দে নিঃশ্বাস নিলাম। অভিকের দিকে মোবাইল ঘুরিয়ে দেখালাম। বাবা রে, ওরা জানে আমাদের উপর নজর রাখছে। অভিক বলল, তোর বাসায় ফেরা নিরাপদ হবে না এখন। আমি বললাম, তুই এখানে থাক। অনুপম আসুক, তারপর ঠিক করব কি করতে হবে। আমরা দুজনেই উদ্বিগ্ন। কে এই মেসেজ পাঠালো? ওরা কি আমাদের ফোন হ্যাক করেছে? আমাদের কথা শুনছে?
অনুপম অফিস থেকে ফিরল প্রায় ঘণ্টাখানেক পর। আমরা তাকে সব বললাম। সে ডায়েরি পড়ল, পেনড্রাইভ দেখল, মেসেজ দেখল। এটা খুব গুরুতর ব্যাপার, অনুপম বলল। আমার এক বন্ধু পুলিশে আছে, তার সাথে কথা বলতে হবে। কিন্তু পুলিশে যাওয়া কি নিরাপদ হবে? আমি জিজ্ঞেস করলাম। আলোক সাহেব সাবধান করেছেন, এই ষড়যন্ত্রে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জড়িত, অভিক বলল। আমি শুধু খবর নিতে চাই। নাম ঠিকানা দেব না, অনুপম বলল। সে ফোন করল তার বন্ধুকে, কিন্তু ফোন ধরল না কেউ। সন্ধ্যা নামল। অনির্বাণ আর অনিন্দিতাকে আমরা কিছু বলিনি এখনো। ওরা জানে মামা এসেছে, ব্যাস। রাতে খাবার টেবিলে বসে আছি, এমন সময় ডোরবেল বাজল। সবাই চমকে উঠলাম। এত রাতে কে আসতে পারে? অনুপম দরজার দিকে এগোল। আমি আর অভিক উদ্বিগ্ন দৃষ্টিতে তাকালাম পরস্পরের দিকে। দরজা খুলতেই দেখা গেল ৩ জন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। পোশাক দেখে মনে হচ্ছে না পুলিশ বা সরকারি কেউ। আপনি অনুপম চৌধুরী? একজন জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনারা কে? আমরা আপনার সাথে, আমেলিয়া আর অভিকের সাথে কথা বলতে চাই, অন্য একজন বলল। আমরা আলোকের সহকর্মী গু। আমরা তাদের ভেতরে ঢুকতে দিলাম, তবে সন্দেহ করছিলাম। কিভাবে জানব এরা সত্যি আলোকের সহকর্মী? তারা নিজেদের পরিচয় দিলেন, অমর, বিকাশ আর সুমিতা। ৩ জনই প্রাক্তন গবেষক, সেই একই সংগঠনে কাজ করতেন যেখানে আমাদের জৈবিক বাবা-মা ছিলেন। আমরা জানি আপনারা ডায়েরি পেয়েছেন, অমর বললেন। আমরা আপনাদের সাহায্য করতে এসেছি। কিভাবে জানলেন আমরা ডায়েরি পেয়েছি? আমি জিজ্ঞেস করলাম। আলোক আমাদের বলেছেন, সুমিতা বললেন। আমরা তাকে আজ সকালে দেখতে গিয়েছিলাম। তিনি বললেন অভিক তার কাছে গিয়েছিল। আপনারা কি সত্যি আলোকের সহকর্মী? অভিক জিজ্ঞেস করল। হ্যাঁ, বিকাশ বললেন। তিনি একটা ছবি বের করলেন তার পকেট থেকে। এই দেখুন, এটা আমাদের গ্রুপের ছবি। এখানে আপনাদের বাবা-মা আছেন, আলোক আছেন, আমরা ৩ জন আছি। আমি ছবিটা দেখলাম। সত্যিই সেখানে ১০ জন মানুষের একটা গ্রুপ ফটো। পেছনে লেখা তারিখ ১৯৯৩ জুলাই ১-২। আপনারা কি জানেন আমাদের বাবা-মা কারা ছিলেন? আমি জিজ্ঞেস করলাম। জানি, অমর বললেন। রাজীব আর মালবিকা সেন। খুব মেধাবী দুজনেই। আমরা একসাথে কাজ করতাম প্রজেক্ট নীলকণ্ঠে। প্রথমে আমরা জানতাম না এর আসল উদ্দেশ্য কি। ভাবতাম এটা মানুষের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা গবেষণা। কিন্তু পরে বুঝতে পারি এটা মানুষকে নিয়ন্ত্রণ করার একটা ষড়যন্ত্র। কে এই ষড়যন্ত্র করছিল? অনুপম জিজ্ঞেস করল। একটি গোপন সংগঠন, সুমিতা বললেন। নাম মন্থন। এর সদস্যরা ছিলেন দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তারা চাইত মানুষকে নিয়ন্ত্রণ করে দেশের ক্ষমতা দখল করতে। তাহলে প্রজেক্ট নীলকণ্ঠ? আমি বললাম। হ্যাঁ, এটা ছিল মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করার একটা প্রকল্প। মোবাইল টাওয়ার থেকে বিশেষ ফ্রিকোয়েন্সির তরঙ্গ ছড়িয়ে মানুষের মনে প্রভাব ফেলা। এটা ১৯৯০ দশকে শুরু হয়েছিল, যখন মোবাইল ফোন নতুন আসছিল। তারা গবেষণার নামে আমাদের দিয়ে এটা তৈরি করাচ্ছিল, বিকাশ বললেন। আপনাদের বাবা-মা, রাজীব আর মালবিকা, এই প্রকল্পের মূল গবেষক ছিলেন, অমর বললেন। কিন্তু যখন তারা জানতে পারলেন এর আসল উদ্দেশ্য, তখন সব তথ্য প্রমাণ নিয়ে পালানোর চেষ্টা করেন। আমরা সাহায্য করেছিলাম তাদের। কিন্তু মন্থন তাদের খুঁজে বের করে, সুমিতা বললেন দুঃখের সাথে। আমরা আপনাদের দুজনকে বাঁচাতে পেরেছিলাম শুধু। আমি আর অভিক স্তব্ধ হয়ে শুনছিলাম। আমাদের পরিচয় সম্পর্কে এই সত্য আমাদের মনকে আলোড়িত করে তুলেছিল। আপনারা কি জানেন আমাদের বাবা-মা কোথায় আছেন? অভিক জিজ্ঞেস করল, তার গলায় আসার সুর। অমর, বিকাশ আর সুমিতা একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে দুঃখ। দুঃখিত, অমর বললেন। রাজীব আর মালবিকা আর বেঁচে নেই। তাদের হত্যা করা হয়েছিল ১৯৯৫ সালে, আপনাদের তাদের বন্ধুদের কাছে রেখে যাওয়ার কিছুদিন পরেই। অভিকের চোখ ছলছল করে উঠল। আমার বুকের ভেতর একটা যন্ত্রণা অনুভব করলাম। আমরা কখনো চিনিনি আমাদের জৈবিক বাবা-মাকে, তবু তাদের হারানোর বেদনা তীব্র অনুভব করলাম। বাবার ডায়েরিতে তাই লেখা আছে, আমি বললাম। কিন্তু আমরা এখন জানতে চাই, কেন আপনারা এখন এসেছেন এতদিন পর? কারণ মন্থন আবার সক্রিয় হয়েছে, বিকাশ বললেন। নতুন টেকনোলজি, নতুন পদ্ধতি। এবার তারা সোশ্যাল মিডিয়া আর এআই ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
আমরা খবর পেয়েছি তারা আবার প্রজেক্ট নীলকণ্ঠ চালু করতে যাচ্ছে নতুন রূপে। এবার এটা আরও বিপজ্জনক, আরও শক্তিশালী, সুমিতা বললেন। আর আপনারা আমাদের কাছে এসেছেন কেন? আমি জিজ্ঞেস করলাম। আমরা সাহায্য চাই, অমর বললেন। আপনাদের বাবা মা যে প্রমাণ সংগ্রহ করেছিলেন, সেই পেন ড্রাইভের তথ্য, সেটা আমাদের দরকার। আমরা চাই আপনারা আমাদের সাথে যোগ দিন। প্রজেক্ট নীলকণ্ঠ আবার চালু হওয়া রোধ করতে হবে গু। কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো বৈজ্ঞানিক নই, গবেষক নই, অনুপম বলল। আপনাদের বাবা মার জিন আপনাদের মধ্যে আছে, বিকাশ বললেন। আমেলিয়া, আপনি কম্পিউটার সায়েন্সে পড়েছেন, নয় কি? আর অভিক বায়োকেমিস্ট্রি নিয়ে পড়েছে। আপনাদের দুজনের মেধা আপনাদের বাবা মার মতোই গিউ। আমি অবাক হলাম। আপনি কিভাবে জানলেন আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি? আমরা আপনাদের নজরে রেখেছি, সুমিতা বললেন। দূর থেকে, গোপনে। আপনাদের রক্ষা করার জন্য। আমি শিহরিত হলাম। এতদিন আমাদের নজরে রেখেছেন, আর আমরা জানিও না? হ্যাঁ, অমর বললেন। আমাদের এটাই কাজ ছিল। রাজীব আর মালবিকার শেষ অনুরোধ ছিল আমরা যেন আপনাদের রক্ষা করি। সব শুনে আমার মাথা ঘুরে যাচ্ছিল। আমাদের জীবনের এই গোপন দিকটা সম্পর্কে আমরা একেবারেই অজানা ছিলাম। আর এখন হঠাৎ সব উন্মোচিত হয়ে যাচ্ছে একসাথে। আমাদের কি করতে হবে? অভিক জিজ্ঞেস করল। পেনড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে হবে। এটা খুব জটিল একটা এনক্রিপশন। আপনার বাবা মা এটা এমনভাবে এনক্রিপ্ট করেছিলেন যাতে শুধু আপনারাই খুলতে পারেন। আপনাদের ডিএনএ প্যাটার্ন, আপনাদের জন্ম তারিখ, এসব দিয়ে একটা কোড তৈরি করা আছে, বিকাশ বললেন। আমাদের সাথে একটা সিক্রেট ল্যাবে যেতে হবে। সেখানে আমরা এই এনক্রিপশন ভাঙার চেষ্টা করব, সুমিতা বললেন। আমি অনুপমের দিকে তাকালাম। সে উদ্বিগ্ন দেখাচ্ছিল। বাচ্চাদের কি হবে? ওদের নিরাপত্তা কি ঠিক থাকবে? অনুপম জিজ্ঞেস করল। আমরা সবার নিরাপত্তার ব্যবস্থা করব, অমর বললেন। আমাদের লোকজন আছে। ওদের অন্য জায়গায় নিয়ে যাব। যতদিন প্রয়োজন ততদিন ওরা সেখানে থাকবে গু। এসব ঠিক আছে, কিন্তু আমি ভাবছি, যারা আমাদের জৈবিক বাবা মাকে হত্যা করেছে, তারা কি আমাদের খুঁজে পেয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আমরা আশা করি না, বিকাশ বললেন। তবে সতর্ক থাকা ভালো। আপনি যে মেসেজ পেয়েছেন সেটা আমাদের থেকেই এসেছে। আমরা আপনাদের সতর্ক করতে চেয়েছিলাম গু। আপনাদের থেকে। আমি বিস্মিত। কিন্তু কেন? আমরা জানতাম অভিক আলোকের কাছে গিয়েছিল। এবং সেই ঠিকানায় মন্থনের লোকজন নজর রাখছে। আমরা আপনাদের সাবধান করতে চেয়েছিলাম, সুমিতা বললেন। আমি অভিকের দিকে তাকালাম, সে আমার দিকে। আমরা কি এই অপরিচিত মানুষদের বিশ্বাস করব? তাদের সাথে যাব? কিন্তু বিকল্প কি? যদি মন্থন সত্যিই আমাদের খুঁজে পায়, তাহলে বিপদ তো আছেই। আমরা আপনাদের সাথে যাব, আমি সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রথমে আমাদের বাচ্চাদের নিরাপদে পাঠাতে হবে গু। অমর, বিকাশ আর সুমিতা একসাথে মাথা নাড়লেন। আমরা এখনই ব্যবস্থা করছি, অমর বললেন। তিনি তার মোবাইল বের করে কাউকে ফোন করলেন। ঠিক হল, অনির্বাণ আর অনিন্দিতাকে অনুপমের বোনের বাসায় পাঠানো হবে, যিনি শহরের বাইরে থাকেন। সেখানে তাদের নিরাপত্তার জন্য অমরদের লোকজন থাকবে। আমরা বাচ্চাদের ডেকে সবকিছু না বলে শুধু এটুকু বললাম যে আমাদের কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, ওরা ফুপুর বাসায় থাকবে। ওরা খুশি হল খবরটা শুনে, কারণ ফুপুর বাসার আশেপাশে খেলার মাঠ আছে, বাগান আছে। 2 ঘণ্টার মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। অনির্বাণ আর অনিন্দিতা অনুপমের বোনের সাথে চলে গেল। আমরা ছোট একটা ব্যাগে জরুরি জিনিসপত্র নিয়ে প্রস্তুত হলাম। এখন আমরা কোথায় যাব? অভিক জিজ্ঞেস করল। দেশের উত্তরে একটা পাহাড়ি এলাকায়, বিকাশ বললেন। সেখানে আমাদের একটা সিক্রেট ল্যাব আছে। সেখানে আমরা নিরাপদে পেন ড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে পারব গো। আমরা রাত 11টার দিকে বের হলাম। অমরদের গাড়িতে উঠে পড়লাম। শহর ছেড়ে হাইওয়ে ধরলাম। অন্ধকার রাস্তা, মাঝে মাঝে গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিছু নেই। মাঝরাতে আমরা একটা ছোট রেস্টুরেন্টে থামলাম। খাবার খেলাম, একটু বিশ্রাম নিলাম। আমি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম, কিন্তু অনুপম আর অভিক জেগেছিল। আমি অপেক্ষা করছিলাম কখন আমরা আবার যাত্রা শুরু করব। হঠাৎ দেখলাম একটা কালো গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে থামল। তার থেকে 2 জন লোক নামল। তাদের চেহারা দেখে আমার মনে হল, এরা অস্বাভাবিক, কেমন যেন ভয়ঙ্কর। দেখেছ? আমি অভিকের কানে কানে বললাম। ওই লোকগুলোকে সন্দেহজনক মনে হচ্ছে কি? অভিক তাকাল। হ্যাঁ।
চল অমরদের বলি গু। আমরা অমরকে বললাম। তিনি বাইরে তাকিয়ে দেখলেন। ওরা মন্থনের লোক, তিনি চাপা গলায় বললেন। ওরা আমাদের ট্র্যাক করেছে। আমরা এখনই এখান থেকে বের হতে হবে গু। আমরা ত্রস্ত হয়ে উঠলাম। আমার হার্টবিট বেড়ে গেল। রেস্টুরেন্টের পেছন দিক দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নিলাম। অমর বিল মিটিয়ে রাখলেন। আমরা ধীরে ধীরে উঠে পেছনের দরজা দিয়ে বের হলাম। বাইরে অন্ধকার। আমাদের গাড়ি পার্কিং লটে আছে, কিন্তু সেখানে যেতে গেলে ওই লোকগুলো দেখে ফেলবে। অমর আমাদের পাশের একটা ছোট বনের দিকে নিয়ে গেলেন। এখান দিয়ে যাব, তিনি বললেন। পাশের রাস্তায় গিয়ে অন্য গাড়ি ধরব গু। আমরা বনের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। গাছপালার মাঝে রাস্তা খুঁজে পাওয়া কঠিন। আমি অনুপমের হাত শক্ত করে ধরে রাখলাম। হঠাৎ পেছন থেকে শব্দ শুনলাম। কেউ আমাদের অনুসরণ করছে। আমরা আরও দ্রুত হাঁটতে শুরু করলাম। অন্ধকারে গাছের ডালে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম মাঝে মাঝে। দৌড়াও, অমর চিৎকার করে বললেন। আমরা দৌড়াতে শুরু করলাম। আমার বুক ধড়ফড় করছিল। পেছন থেকে লোকদের চিৎকার শুনতে পেলাম, ওরা এদিকে। বনের শেষে একটা রাস্তা দেখা গেল। রাস্তার ওপারে আরেকটা বন। ওপারে যাও, বিকাশ বললেন। আমরা রাস্তা পার হচ্ছি, এমন সময় একটা গাড়ি দ্রুত এসে থামল আমাদের সামনে। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। গাড়ির দরজা খুলল। তাড়াতাড়ি উঠে পড়ো, একজন মহিলা বললেন গাড়ির ভেতর থেকে। রিয়া, সুমিতা আনন্দিত হয়ে বললেন। তুমি এসেছ? হ্যাঁ, আমি তোমাদের ফলো করছিলাম। দেখলাম মন্থনের লোকজন এসেছে। তাড়াতাড়ি উঠে পড়ো, রিয়া বললেন। আমরা গাড়িতে উঠে পড়লাম। রিয়া গাড়ি স্টার্ট দিলেন। ঠিক তখনই বন থেকে কয়েকজন লোক বেরিয়ে এলো রাস্তায়। তাদের হাতে কি যেন চকচক করছিল, বন্দুক? দ্রুত, অনুপম চিৎকার করে বললেন। রিয়া গাড়ি ছেড়ে দিলেন। পেছন থেকে গুলির শব্দ হল। কিন্তু আমরা ততক্ষণে অনেক দূরে চলে এসেছি। ওরা আমাদের খুঁজে পেয়েছে, অমর উদ্বিগ্ন কণ্ঠে বললেন। এটা ভালো লক্ষণ নয়। কিভাবে ওরা জানল আমরা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। ওদের লোকজন সর্বত্র আছে, বিকাশ বললেন। ওরা হয়তো আমাদের ফোন ট্র্যাক করছে গি। আমরা সবাই মোবাইল বন্ধ করে দিলাম। রিয়া গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আমরা এখন হাইওয়ে থেকে নেমে ছোট রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। প্ল্যান বদলাতে হবে, অমর বললেন। যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য জায়গায় যাব। গাড়ি চলতে লাগল। আমরা সবাই চুপচাপ। প্রত্যেকের মনে উদ্বেগ, ভয়। মন্থনের লোকজন আমাদের খুঁজে পেয়েছে, এর মানে তারা সবকিছু জানে, আমাদের কাছে পেনড্রাইভ আছে, আমরা কোথায় যাচ্ছি সবকিছু। ভোর 4টার দিকে আমরা একটা পুরনো বাড়ির সামনে এসে থামলাম। চারদিকে ঘন জঙ্গল, বাড়িটা প্রায় অদৃশ্য। এটা আমাদের সেফ হাউস, রিয়া বললেন। এখানে আমরা কিছুদিন থাকব। তারপর আবার চলে যাব। আমরা বাড়িতে ঢুকলাম। পুরনো বাড়ি, কিন্তু ভেতরে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ইলেকট্রিসিটি আছে, পানি আছে, খাবার আছে। রিয়া বললেন, এখানে কোনো ফোন সিগন্যাল নেই, ইন্টারনেট নেই। আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। এখন আমাদের করণীয় কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের পেন ড্রাইভের তথ্য ডিক্রিপ্ট করতে হবে, বিকাশ বললেন। আমার সাথে একটা ল্যাপটপ আছে। আমরা চেষ্টা করে দেখব। অমর বললেন, আর একজন আসবেন আমাদের সাহায্য করতে। তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ। তিনি আমাদের সাহায্য করবেন ডিক্রিপশনে গিয়ে। আমরা সবাই ক্লান্ত। সারারাত জেগে আছি, দৌড়েছি, ভয় পেয়েছি। বাড়ির ভেতরে যে রুমগুলো ছিল সেখানে বিছানা পাতা ছিল। আমি আর অনুপম একটা রুমে গেলাম বিশ্রাম নিতে। অভিক, অমর আর বিকাশ অন্য রুমে। সুমিতা আর রিয়া নিচে ড্রয়িং রুমে রইলেন পাহারা দিতে। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, এক রাতে আমার জীবন কিভাবে উল্টেপাল্টে গেল। আমি কে? আমার আসল পরিচয় কি? আমার জৈবিক বাবা-মা কারা ছিলেন, তারা কি করতেন, তাদের হত্যা করা হয়েছিল, এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল দুপুরে। উঠে দেখি বাড়িতে আরেকজন এসেছেন, সেই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ দীপক। বয়স 40-এর কাছাকাছি, লম্বা চেহারা, ছোট ছোট চুল। আপনি আমেলিয়া? তিনি জিজ্ঞেস করলেন আমাকে দেখে। হ্যাঁ, আমি বললাম। আপনার কথাই শুনেছি।
আপনার বাবা মা রাজীব আর মালবিকা অসাধারণ মেধার অধিকারী ছিলেন। আমি তাদের সাথে কাজ করিনি, তবে তাদের কাজের কথা শুনেছি। আমি একটু লজ্জা পেলাম, কারণ আমি নিজে সেই মানুষদের সম্পর্কে কিছুই জানি না। আমার জৈবিক বাবা মা সম্পর্কে আমার কোনো স্মৃতি নেই। আমি যাদের বাবা মা হিসেবে চিনতাম তারাও আমাকে কখনো সত্যি বলেননি। আমরা কি শুরু করতে পারি? দীপক জিজ্ঞেস করলেন। অমর পেনড্রাইভটা আনলেন। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেডস্যার দাঁড়িয়ে আছেন। হেডস্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল।
সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন। খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স ৪০-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। ৩ বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। ১ সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম ১,০০০ টাকা। রাকিবের পকেটে ৫ টাকা ছিল। বাকি ৫ টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি গু। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল, জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে, খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম ৩ মাস ভাড়া লাগবে না গি। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি গু। তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল ৫টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে ৩ দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র ২ জন। ছাত্রছাত্রী প্রায় ১৫০। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল।
হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না আগে। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে। রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনল চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী উ। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে উ। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গ। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও উ। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই উ। বলো উ। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি ই। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না।
তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব। আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গিউ। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারবো না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। 7ম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, মা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। 8ম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো।
তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গু। তুমি ভালো থাকো। এটাই চাই উ। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে। বেতন হবে ৩৫,০০০ টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ, তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ উ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো উ। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ, আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন ৫০,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন ৪০,০০০ টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে।
তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই ৩ বছরে প্রায় ১০ লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনে ২ বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল আরও ৫ লক্ষ টাকা। মোট ১৫ লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল। মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। ৬ মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা গু। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি গু। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে। ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম। লেখাপড়া করতে পারিনি ঠিকমতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন ৫০ জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে ১০০, তৃতীয় মাসে ২০০। রাকিব আর তানিয়া সপ্তাহে ৩ দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে। তারা দুপুরে খায় না। মা তাদের খাওয়ায়। ২ বছর পর স্কুলে ৫ বাচ্চা পড়ছে। ১০ জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। ৫ বছর পর রাকিবের বয়স এখন ৩৩। তানিয়ার বয়স ৩১। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স ২ বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে ১,০০০ বাচ্চা পড়ছে। ২০ জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও ২টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। ৮ বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। ১,০০০ বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি। কিন্তু আরও অনেক পথ বাকি, তানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে। তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে ৩ বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল।
এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গু, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব গু, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না। একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও উ। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে গু। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে গু। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি উ। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলল রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব। তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ। আমরা তোমাকে একা ছাড়ব না ই। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার উ। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয় উ। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাগু দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য গু। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব উ। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখবগু। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগু আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন গু। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে।
মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন গ। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ। তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো উ। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন। ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অনন্যা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গ। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর 5 লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে গি। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে গু। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও 5 বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার 10টা আলোর পাঠশালাগু আছে। 10টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। 4 শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন 12 বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন 2 সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স 5 বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু 3টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা গু। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও 20টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয় গে। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন গে। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ? মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও 10 বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন 55। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন 25টা আলোর পাঠশালাগু আছে। 15,000 বাচ্চা পড়ছে। 1000-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। 3 বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে।
মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের 2 সন্তান। অনন্যা এখন 22 বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন 15 বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে। বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না। কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। 3 জন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা। কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হলো যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।